তুমি কিন্তু আমাকে ফের খুব হার্ট করলে রহিনী। আমান চোখ পিটপিট করে দেখছে বাবাকে। ভাগ্যিস ছেলেটা এক বর্ণ বাংলা বোঝে না। গলা যথাসম্ভব নিচু রেখে বললাম, আমি তোমাকে কোনো দিনই ইচ্ছে করে দুঃখ দিতে চাইনি আকাশ, বিশ্বাস করো। আসলে মানুষ পরিস্থিতির কাছে কখনো কখনো এমন অসহায় হয়ে যায়। তাই কি, নাকি আদমি নিজেই পরিস্থিতি বানিয়ে নেয়? হ্যাঁ, না না, বিশ্বাস করো আমায়, এই এই তোমায় ছুঁয়ে বলছি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম আমার গল্পের সম্ভার নিয়ে। গতদিন আমরা আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস মেঘ পাহাড়। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আর আজ যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড় দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সকাল হতে না হতে আকাশ হাজির। সকাল মানে আমার সকাল। শুভেন্দু আর রিয়া ছুটির দিনে এমনিই বেলা 9টার আগে চোখ খোলে না। বেল শুনে প্রথমে ভেবেছিলাম বেয়ারা টেয়ারা বুঝি বেডটি দিতে এসেছে, কিন্তু দরজা খুলে চমকে দেখি আকাশ। আবার ফুল, আকাশ নয়, আমান। আমনের পিছনে খানিক তফাতে বিপুল দেখি আকাশ, যেন সামনে অতীত আর পিছনে বর্তমান। আকাশ গুম গুম করে বেজে উঠল, গুড মর্নিং প্রফেসর সাহেব, কোথায়? হ্যাঁ, আর আমার গুড়িয়া ডার্লিং। কাল থেকেই রিয়াকে গুড়িয়া গুড়িয়া করে চলেছে আকাশ। চোখ ঘুরিয়ে বললাম, তোমার গুড়িয়া ডার্লিং এর কিন্তু আর একটা নামও আছে। কি যেন নাম? রিয়া, তাই না? তবে ভালো নামও আছে একটা, যাজ্ঞসেনী। হোয়াট? যাজ্ঞমেনী মানে দ্রৌপদী? যাজ্ঞ নয়, যাজ্ঞ। আর দ্রৌপদী নয়, বুঝেছ? দ্রৌপদী। পুরনো খেলাটা কি মনে পড়লো আকাশের? হাসছে মিটিমিটি। আমি যাজ্ঞই বলতে পারবো, আমার যাজ্ঞই ঠিক আছে। বলো যা খুশি, এসো এখন ভেতরে তো এসো। বড় সড়ো ডাবল বেড রুমের সোফায় বসালাম বাপ ছেলেকে। শুভেন্দুকেও ঠেলে তুলেছি ঘুম থেকে। রিয়া খাটে পর্দার ওপারে। ওকে এক্ষুনি আর ডাকলাম না, গলার আওয়াজে মহারানীর ঘুম ভাঙে কিনা দেখা যাক। আকাশ বসেই ছটফট করছে। শুভেন্দুকে বলল, আপনাদের সামান টামান সব রেডি? শুভেন্দুর এখনো ঘুমের খোঁয়ারি কাটেনি। চোখ ঘষতে ঘষতে বলল, কিসের সামান? বাহ, কাল কথা হয়ে গেল না, আজ থেকে আপনারা আমার ওখানে। শুভেন্দু আমার দিকে তাকালো, অর্থাৎ বল ঠেলে দিল আমার কোটেই। ঢোক গিলে বললাম, আকাশ প্লিজ ডোন্ট মাইন্ড, হোটেলে যখন উঠেই পড়েছি, মানে হোটেলেই থাকি না প্লিজ। কেন, আমার কাছে তোমাদের কিসের অসুবিধা আছে? হ্যাঁ, না না তা নয়, আসলে মানে এখানেই তো বেশ আছি, আবার সব নাড়াচাড়া করা। আকাশের মুখ একটু কালো হয়ে গেল কি বুঝতে পারার আগেই অবশ্য শব্দ করে হেসে উঠেছে। আই নো, আমি জানতাম তুমি যাবে না। ছি ছি, এ কি বলছো? ঝুপ করে বসে পড়লাম আকাশের পাশে। বাচ্চা ভোলানোর স্বরে বললাম, আমরা শুধু তোমার জন্য, শুধু তোমাদের জন্যই আরো 3 দিন এক্সট্রা চণ্ডীগড়ে থাকছি। হ্যাঁ সত্যি,
এই 3 দিন শুধু তোমাদের সঙ্গে ঘুরবো, যদি ডাকো তো লাঞ্চ ডিনারও করব তোমাদের বাড়িতে। শুধু এই রাতটুকুই যা হোটেলে এসে। আকাশ হাত উল্টে দিল, বড়সড় একটা শ্বাস ফেলে বলল, হ্যাজ ইউ উইশ, আমি কখনো কাউকে জবরদস্তি করি না রোহিণী। শুভেন্দু হাসছে ঠোঁট টিপে, আপনি তো দেখছি খুব সেন্টিমেন্টাল। হ্যাঁ, বুদ্ধু ভি বলতে পারেন। তা চায় বয়ে পিলাবেন নাকি শুকায় ভাগিয়ে দেবেন? এ মা, তাই তো, চাটা তো আগেই বলা উচিত ছিল। সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে বিয়ারাকে চায়ের অর্ডার দিল শুভেন্দু, ব্রেকফাস্টেরও। হাসতে হাসতে আকাশ বলল, ব্রেকফাস্টটা কিন্তু উপরি হয়ে যাচ্ছে প্রফেসর সাহেব, আমরা বাপ বেটা কিন্তু খেয়েই বেরিয়েছি, আলু কা পরাঠা আর দহি। শুভেন্দু বলল, তা হোক তা হোক, আমাদের সঙ্গে আবার নয় একবার কনসোলেশন। হ্যাঁ, সে যা মনে করেন। হাসি মুখেই উঠে দাঁড়ালো শুভেন্দু, বিনীতভাবে বলল, এবার যদি অনুমতি করেন তাহলে একটু ফ্রেশ হয়ে আসি, কেমন? শুভেন্দু চলে যেতেই আকাশ আবার একটা শ্বাস ফেলল, বলল, তুমি কিন্তু আমাকে ফের খুব হার্ট করলে রোহিণী। আমান চোখ পিটপিট করে দেখছে বাবাকে। ভাগ্যিস ছেলেটা এক বর্ণ বাংলা বোঝে না। গলা যথাসম্ভব নিচু রেখে বললাম, আমি তোমাকে কোনো দিনই ইচ্ছে করে দুঃখ দিতে চাইনি আকাশ, বিশ্বাস করো। আসলে মানুষ পরিস্থিতির কাছে কখনো কখনো এমন অসহায় হয়ে যায়। তাই কি, নাকি আদমি নিজেই পরিস্থিতি বানিয়ে নেয়? হ্যাঁ, না না, বিশ্বাস করো আমায়, এই এই তোমায় ছুঁয়ে বলছি। পলকের জন্য হাত রেখেছি আকাশের কবজিতে। পলকের জন্য চওড়া মণিবন্ধের উপর পড়ে থাকা আমার শ্যামলা হাতখানা দেখল আকাশ। সহজ স্বরে বলল, ওসব কথা ছাড়ো রোহিণী, তোমার আমাকে পছন্দ ছিল না, ঠিক আছে। প্রফেসর সাহেবকে শাদি করেছো, খুশ আছো, এই ভি ঠিক আছে। আমি ভি বিয়ে শাদি করে আচ্ছাই আছি। বলেই বোকা বোকা মুখ করে বসে থাকা ছেলেকে সাক্ষী মানছে। क्या रे बेटा, क्या लगता है मुझको? हाँ, खुश या दुखी? ব্যাপারটা আমনের মগজেই ঢুকলো না, কিংবা হয়তো বেশিই ঢুকেছে। 19-20 বছরের স্মার্ট চালাক ছেলে, নির্ঘাত যা আন্দাজ করার করে নিয়েছে। লাজুক মুখে ঘুরিয়ে দিল প্রসঙ্গটা। রিয়া কাহা है आंटी, अभी तक सो रहा है क्या? বললাম, হ্যাঁ বেটা। মজা করে বললাম, रिया बिल्कुल कुंभकर्ण की फीमेल एडिशन है, इतना बातचीत के बीच में भी। বলেই পর্দার এপাশে এসে জোরে ধাক্কা দিলাম মেয়েকে। এই ওঠ, কি রে তুই, কতক্ষণ ধরে আকাশ আঙ্কেল এসে বসে আছে? ধর্মর করে উঠে বসেছে রিয়া। এই মা, ডাকবে তো আমাকে, হামান এসেছে। দেখ উঠে। নাইটির উপর হাউস কোট চাপিয়ে দৌড়ে এপারে এলো রিয়া। মাঝের পর্দাখানা সরিয়ে দিয়েছে দুহাতে। রিন রিনে গলায় বলল, সরি আঙ্কেল, সরি আমান, তোমাদের চণ্ডীগড়ের ওয়েদারটা এত সুন্দর, একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। ঝকঝকে মুখে রিয়াকে কাছে টেনে নিল আকাশ, থাবা দিয়ে ঘেঁটে দিচ্ছে রিয়ার ঝামুর ঝামুর চুল। দরাজ গলায় বলল, আমাদের চণ্ডীগড়ের সব কিছু সুন্দর বেটা, जिसको देखने का आंख है वो खुद ही देख लेता है। हाँ बेटा, घूम के तो देखो। রিয়া আহ্লাদে গলে পড়ল। জরুর আঙ্কেল, আমি সব দেখব, সব, আপনাদেরও। চণ্ডীগড় শহরটার গরম নাকি অনেকটা মানুষের দেহের মতো, আকাশ বলছিল। মাথার জায়গাটায় আছে সেক্রেটারিয়েট আর বিশ্ববিদ্যালয়। ব্যবসা বাণিজ্যের অঞ্চল এর হৃৎপিণ্ড। হাত আর পায়ের মতো ছড়িয়ে আছে শিল্পাঞ্চল। হবেও বা, আমি অত শত বুঝি না। তবে শহরটা যে সত্যি সুন্দর এতে কোনো সন্দেহ নেই। ফরাসি স্থপতি লা করবুমিয়ের চমৎকার প্ল্যান করে বানিয়েছিলেন বটে চণ্ডীগড়কে। হাই রাইজার প্রায় নেই। যে পাড়ায় চীনে খাবার খেতে গিয়েছিলাম আমরা, সেই অঞ্চলটাই যা একটু ব্যতিক্রম। যা 2-10টা আকাশ ছোঁয়া অট্টালিকা সবই প্রায় ওখানে। বাজার অফিস আছে বলেই বোধহয় ওখানে এই বন্দোবস্ত। বসতবাড়ি মানেই একতলা, কি মেরে কেটে দোতলা।
সঙ্গে এক ফালি করে বাগান তো আছেই। এত বাগান, এত ফুল দেখে চোখের ভারী আরাম হয়। ইস, আমাদের কলকাতাটাও যদি অমনি সাজানো গোছানো হতো। কি চওড়া চওড়া রাস্তাঘাট রে বাবা, কি পরিচ্ছন্ন। আহারে, আমাদের কলকাতা যে কেন এমন হয় না। রাস্তার দুধারে মাঝে মাঝে মনোরম ক্যাসিয়া গাছের সারি। বসন্তকালে গাছগুলো নাকি ফুলে ফুলে রঙিন হয়ে থাকে। এমন স্নিগ্ধ শহরে বাস করে বলেই বুঝি আকাশের মনটা এখনো এত সবুজ। 3 দিনে শহরটাকে মোটামুটি চষে ফেললাম আমরা। সকালবেলা লাল টুকটুকে মারুতি নিয়ে হাজির হচ্ছে আকাশ, তারপরেই শুরু হচ্ছে চক্কর। দক্ষ গাইডের মতো আকাশ আমাদের সব কিছু চেনাচ্ছে। এই দেখো, এই হলো শান্তিকুঞ্জ। দিস ইজ আওয়ার রোজ গার্ডেন, দি ফেমাস জাকির গুলাব বাগ, দি বিগেস্ট ইন এশিয়া। জানেন প্রফেসর সাহেব, এখানে কত গুলাব গাছ আছে? 50,000। करीब 2000 किस्मेर गुलाब अपनी पेয়ে যাবেন এখানে। एवरी पॉसिबल कलर का गुलाब भी मिल जाएगा यहाँ। আর দেখুন দেখুন, এই হলো আমাদের সেক্রেটারিয়েট, असली ग्रेनाइट स्टोने बनानो। হ্যাঁ, এর উপর উঠে আপনি পুরো শহর का ब्यूटी देखते पाবেন। और ये है चंडीगढ़ का म्यूजियम, आर्ट गैलरी भी। बहुत पुराना पुराना कलेक्शन আছে এখানে। বুদ্ধিস্ট জামানার আর্ট, মডার্ন আর্ট, মিনিয়েচার পেন্টিং, সব কিছু। যাওয়া হলো পারআনুতেও, রোপওয়ে চড়ে পাহাড়ের চূড়ায়। ওঠানামার সময় কি যে গা শিরশির করছিল। নিচে অতলান্ত খাদ, স্রেফ একটা দড়ির উপর ঝুলছে আমাদের কাঁচ ঘেরা খাঁচা। পাহাড়ের মাথায় পৌঁছে মনটা অবশ্য বেশ প্রফুল্ল হয়ে গেল। মাঠ ঘাট রূপোর সুতোর মতো নদী, আকাশ, মেঘ, দূরের চণ্ডীগড় শহর, শিখর থেকে সবই যেন পটে আঁকা ছবি। সবই ভালো, সবই মধুর। শুধু একটা ব্যাপারে আমার মনটা খচখচ, রিয়াকে নিয়ে, কিংবা বলা যায় রিয়া আর আমানকে নিয়ে। ওরা কি বড্ড বেশি মাখামাখি করছে না? যখন তখন আমানের মোটরসাইকেলে চড়ে বসছে রিয়া, হুশ করে উড়ে যাচ্ছে দুজনে। চোখে লাগে বড়। হালকা ধমক ধমকও দিয়েছি রিয়াকে, মেয়ে কানেই তোলে না। আমি হয়তো বললাম, একটা চেনা ছেলের সঙ্গে সারা দিন চড়ে বেড়াচ্ছিস, তুই কি রে? রিয়ার তুরন্ত জবাব, চেনা কেন, আমার বন্ধু হয়ে গেছে। এর মধ্যেই বন্ধু? বন্ধু হওয়ার হলে একদিনেই হয় মা, আর না হওয়ার হলে 20 বছরেও হয় না। কথাটায় কোনো ইঙ্গিত আছে কি? বুঝতে পারিনি, চুপ করে গেছি। শুভেন্দুর অবশ্য হেলদোল নেই, দিব্যি মশকরা জুড়েছে মেয়ের সঙ্গে। আজ কোন কোন মাঠে চললি? হ্যাঁ, আমান আজ ওদের ইউনিভার্সিটি নিয়ে গেছিল দেখাতে। জানো বাপি, আমানকে যতটা সাই ভেবেছিলাম ততটা কিন্তু মোটেই নয়। ইউনিভার্সিটির ক্যান্টিনে গিয়ে দেখি ওর 1000টা বন্ধু, তাদের মধ্যিখানে বসা মাত্র বাবুর তো একেবারে কথার ফুলঝুরি ছুটছে। একেই বলে সঙ্গগুণ, মুখও কখনো কখনো বাচাল হয় রে। তাই হবে। তবে আমান যা দারুণ দারুণ জোকস বলে না, শুনলে হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে। যা একখানা বান্টু সিং আর মান্টু সিং এর গল্প ছাড়লো না। আমান মনে হচ্ছে তোকে খুব ইমপ্রেস করে ফেলেছে। রিয়েলি বাপি, আমান কিন্তু ভীষণ কিউট। বাহ বাহ বাহ, মিউট থেকে কিউট হয়েছে তাহলে। তা দেখিস, প্রেমে টেমে আবার পড়ে যাস না যেন। চণ্ডীগড়ে শ্বশুর বাড়ি হলে কিন্তু মুশকিল হবে। বছরে একবারের বেশি আমাদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবে না কিন্তু। উফ বাপি, ইটস হাইট অফ ইমাজিনেশন। প্রেমে পড়া অত সহজ নাকি? কি জানি বাপু, তুই যেরকম এক পায়ে খাড়া হয়ে থাকছিস, মোটর বাইকের ভেপু বাজলো কি বাজলো না, অমনি একেবারে পরিমরি করে। বটেই তো বটেই তো। আমিও চুপ করে থাকতে পারছি না, আর বলেই ফেলেছি। পরোয়ানুতেও মোটরসাইকেলে যাওয়ার দরকারটা কি ছিল? হ্যাঁ, ওই পাহাড়ি রাস্তায়। বারে, মারুতি করে 6 জন গাদাগাদি করে যাওয়া যেত। ও, তার মানে আমাদের সুবিধের জন্য তুই মোটরসাইকেলে চড়েছিলি, তাই তো? শুনে রিয়া হাসছে ফিক ফিক। বাইকের থ্রিলে আলাদা মা। শোন, আমান কিন্তু বেশ জোরে বাইক চালায়। আর সেই জন্যই তো আরো ভালো লাগে মা।
আমার স্টার্ট দিলেই 80, তারপর 100। ওয়াও! দুধারের গাছপালা সাই সাই করে সরে যাচ্ছে পিছনে, মুখে চোখে জোরে হাওয়ার ঝাপটা। উফ, জাস্ট ফ্যান্টাস্টিক। একটা কিছু ঘটে গেলে তখন টেরটি পাবে, বুঝেছো? কিচ্ছু হবে না মা, মিছিমিছি ভয় পেও না তো, প্রত্যয়ের সঙ্গেই বলে রিয়া। তবু আমি স্বস্তি পাই না কেন? কিসের ভয় আমার? কাকে ভয়? দুর্বার গতিকে, অ্যাক্সিডেন্টকে, নাকি শঙ্কাটা আরো অন্য কোথাও, আরো গভীরে? শুভেন্দুকেও 2-1 বার ঘুরিয়ে ফিরিয়ে বলেছি, মেয়েকে তুমি একটুও বকছো না কেন বলো তো? হুটহাট ছেলেটার সঙ্গে বেরিয়ে পড়ছে। শুভেন্দু আমলই দিচ্ছে না আমার কথায়, উল্টে হাসছে। আহা, ঘুরুক না একটু দুজনে। এই বয়সে বাবা মাদের সঙ্গে থাকতে কি আর ওদের ভালো লাগে? ওই বয়সে তোমার লাগতো। কি করে বোঝাই? ওই জন্যই তো যত ভয় আমার। ওই বয়সটাকে যে আমি হাড়ে মজ্জায় চিনি। রিয়া আর আমান আজও সেই মোটর সাইকেলে বেরিয়েছে। আকাশের গাড়িতে আমরা এখন 3 জন, সামনে শুভেন্দু আর আকাশ, পিছনে একা আমি। ভাবছি হাবিজাবি কথা, আমান রিয়ার কথা ভাবছি, ভাবছি পুনাম আকাশের কথাও। পুনাম আর আকাশ আদর যত্ন করলো খুবই। এই তো আজই আমাদের লাস্ট ডিনার খাওয়াবে বলে পুনাম বেরোলোই না বাড়ি থেকে, নির্ঘাত বসে বসে গাদা খানেক খানা বানাচ্ছে। মনটা একটু খুঁতখুতো করে উঠল। এত খাতিরদারির বদলে কিছুই তো করতে পারলাম না। পরশু বিকেলে শুভেন্দু একা বেরিয়ে আমানের জন্য একটা যা টি শার্ট আনতে পেরেছে, ব্যাস ওইটুকুই। পকেট থেকে টাকা পয়সা বার করতেই দিচ্ছে না আকাশ, তাও জোরজার করে শুভেন্দু 2-2 বার রেস্তোরাঁর বিল মেটালো। না, আকাশ যা করলো তার বুঝি কোনো তুলনাই নেই। আশ্চর্য, শুভেন্দুও দেখি আমার লাইনেই ভাবছে এখন। সিটে হেলান দিয়ে হঠাৎ বলে উঠল, আর দারুণ কাটলো কিন্তু কটা দিন আপনার দৌলতে। কি যে বলেন প্রফেসর সাহেব, এ তো আমার ডিউটি ছিল। আকাশ গিয়ার বদলালো গাড়ির। আমার পুরানো গার্লফ্রেন্ড আমারই শহরে এসেছে, এটুকু না করলে আমার মান থাকে? আর তাও কাজকর্ম শিখে তুলে আপনি যেভাবে আমাদের সঙ্গ দিলেন, ঠান্ডা তো জিন্দেগি ভর থাকবে না প্রফেসর সাহেব, ফ্রেন্ডও থাকবে না। আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলেই আমি খুশ। আমরা তো আনন্দ পেয়েছি, শুভেন্দু হাসছে। তবে সত্যি কথা বলতে কি, সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেয়েটা। সারাটা দিন আমাদের সঙ্গে যা টোটো করছে, আপনাদের চণ্ডীগড়ের একটা ঘাসও বোধহয় ওরা অচেনা থাকলো না। ঘাস চিনে গেল? হ্যাঁ, এটা ভালো বলেছেন তো। আরে ওদেরই তো এখন মস্তি করার বয়স। হ্যাঁ, ঘুরবে ফিরবে, কি রাহিনী, ঠিক কিনা? আহ, আবার কেন উঠে পড়ল ওই প্রসঙ্গ? একটুও ভালো লাগছে না আকাশের হাসিটা, তীক্ষ্ণ কাঁচের মতো বিঁধছে আমার বুকে। চোখ বুজে ফেললাম। আকাশ কি মজা পাচ্ছে রিয়া আর আমানের ঘনিষ্ঠতায়, নাকি স্মরণ করিয়ে দিতে চাইছে অন্য কোনো দৃশ্য? বন্ধ চোখের পাতা কাঁপিয়ে ছুটে চলেছে একটা মোটর সাইকেল, উদ্দাম গতিতে, বুক কাঁপানো শব্দ তুলে। হেলমেট মাথায় কে চালাচ্ছে ওই দ্বিচক্রযান? আমান না আকাশ? কেই বা বসে আছে ওকে জাপটে ধরে? রিয়া না রোহিণী? বাতাসে কার চুল উঠছে, কার হৃদয় জুড়ে ডুবডুব মুখ? কোথায় চলেছে মোটর সাইকেল? চণ্ডীগড়েই আছে কি, নাকি ছুটছে কলকাতা ছাড়িয়ে? ছবিটাকে তাড়ানোর জন্য চোখ খুললাম। নিজেকে আনমনা করার জন্য তাকিয়ে আছি বাইরে, জানলার ওপারে। এইমাত্র সন্ধে নেমেছে শহরে, আলোর সাজে সেজে উঠেছে রাস্তাঘাট। শহরটা যত সুন্দরী হোক, বড় বেশি নির্জন। আমান রিয়া এই শুনশান শহরে আজ কত দূরে গেছে, কখন ফিরবে? উফ, আবার সেই চিন্তা। আচমকা আমার স্বর রুক্ষ হলো। বললাম, আকাশ এবার বাড়ি চলো। জলদি क्या है भाई, सेक्टर 17 में चलो, थोड़ा मार्केटिंग करो। না, আজকে বাড়িই চলো। আকাশের বাড়িটা সেক্টর 22-এ, দোতলা। গেট দিয়ে ঢুকতেই সামনে নিয়ম মাফিক ফুলের বাগান, ঘন সবুজ লন। একতলায় প্রকাণ্ড ড্রয়িং ডাইনিং হল, ঝকঝকে আধুনিক কিচেন, স্টোর,
দোতলায় বেডরুম, শোয়ার ঘরগুলোর সামনে গাড়ি বারান্দার মাথায় বড় সড়ো একখানা ছাদ, কিংবা টেরেসও বলা যায়। ছাদের আলসে ঘিরে সার সার বাহারি ফুলের টব, তাতে পমপম, জিনিয়া, চন্দ্রমল্লিকা ফুটেছে। তিত্তির বাতাস বইছিল ছাদ জুড়ে, বাদামি মখমলের মতো নরম অন্ধকারে। বেতের চেয়ারে বসে আছে চুপচাপ, দেখছি আলো অন্ধকারের ওপারের দূরের ওই পাহাড়টাকে। এক বিন্দু আলো দেখা গেল পাহাড়টার গায়ে, নিভেও গেল আলোটা, আবার জ্বলে উঠেছে। আশা নিরাশার দোলার মতো জ্বলছে আর নিচ্ছে। ছাদের ঠিক মধ্যিখানে গার্ডেন চেয়ারে শুভেন্দু আর আকাশ। বাড়ি ফিরে আকাশ স্কচের বোতল খুলেছে। শুভেন্দু তেমন একটা খায় টায় না, একেবারে অকেশনাল ড্রিঙ্কার। আকাশকে সঙ্গ দিতে সেও আজ পান করছে অল্প স্বল্প। এইমাত্র এসেছিল পুনাম, রেখে গেছে এক প্লেট গরম পকোড়া। ওই পকোড়াতেই শুভেন্দুর বেশি আগ্রহ। গ্লাসে চুমুক দিতে দিতে আকাশ হেঁকে উঠল, ক্যা রাহিনী, তুমি এত খামোশ কেন? উত্তর দিলাম না, কথা বলতে ভালো লাগছে না। আকাশের স্বভাবসিদ্ধ জড়তাহীন ভঙ্গিটা দেখে রাগ হচ্ছে একটু একটু। কেন যে শুধু আকাশের উপরেই রাগ হচ্ছে? আকাশ ফের হাঁক পারল, থোড়া পকোড়া তো লো ভাই, পুনমের পকোড়া টেস্টই আলাদা, মুখে দিলেই গুমসুম ভাব একেবারে চলে যাবে। শুভেন্দু পুটুস করে মন্তব্য জুড়ল, সে আর বলতে, হ্যাঁ যা ঝাল। আরে ভাই, ঝালেই তো মজা। ব্যাস, ঠাট্টা ইয়ার্কি ফোয়ারা চালু হয়ে গেল। আকাশ ঝালের সপক্ষে বলছে, আর শুভেন্দু মিষ্টির। ছেদ যোগ শুনিয়ে নিজেই হা হা করে হাসছে আকাশ। শুভেন্দুও দিব্যি গলা মেলাচ্ছে রঙিন মেজাজে। বিরক্ত লাগছিল শুনতে। একসময় আর চুপ করে থাকতে না পেরে বলেই উঠলাম, কি গো, ঘড়ির দিকে দেখেছ? শুভেন্দু চমকে তাকালো। কেন, কি হলো? কটা বাজে বলো তো? 8:30। তাহলে রিয়া এখনো ফেরেনি, সে খেয়াল আছে? শুভেন্দু হেসে ফেলল, তুমি বুঝি তাই নিয়ে ভাবছো নাকি বসে বসে? হ্যাঁ, আরে বাবা, অদ্বৈত শেষ রজনী, দুজনে প্রাণের আনন্দে একটু বেরিয়ে নিক না। পিত্তি জ্বলে গেল, প্রায় খেকিয়ে উঠলাম। লাস্ট রাত বলে কি যা খুশি তাই করতে হবে? আমার কিন্তু মোটেই পছন্দ হচ্ছে না। আমার উষ্মার কারণটা বুঝে অনুমান করে নিয়েছে আকাশ। গ্লাস হাতে উঠে এলো সামনে। আধো অন্ধকারে টের পেলাম মুখে হাসির রেখা। আরে ক্যা হুয়া ইয়ার, ইতনা ইম্পেশেন্ট কিউ হো? অসহ্য। শুভেন্দু যে সামনেই বসে আছে সে খেয়ালই রইল না আমার। চিবিয়ে চিবিয়ে বললাম, আমার যে পেশেন্স নেই সে তো তুমি জানোই। এ তো রাগের কথা হলো রহিনী। রাগ নয়, টেনশন। টেনশন? কিসের টেনশন? কত কিছু হয়ে যেতে পারে জানো? কুছ নেই হোগা। আকাশ আবার হাসছে জোরে জোরে। মেরা আমান বহুত হুঁশিয়ার লড়কা আছে, দেখো হয়তো কোনো কফি পার্লারে টার্লারে বসে আড্ডা মারছে দুজনে। রক্ত চড়ে গেল মাথায়। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলাম, ওদের দোস্তি দেখে তোমার মজা লাগতে পারে, আমার কিন্তু একটুও লাগছে না আকাশ। আমার মেয়েটা নয় বোকা, কিন্তু তা বলে তোমার ছেলের একটা সেন্স নেই? এত রাত পর্যন্ত আমার ইনোসেন্ট মেয়েটাকে নিয়ে। আহ রোহিণী! শুভেন্দু বেশ জোরেই ধমক দিয়ে উঠেছে। হচ্ছেটা কি? হ্যাঁ, মাথা ঠান্ডা করে বসো তো। দাঁতে দাঁত চেপে সামলে নিলাম নিজেকে। আকাশও গুম, আলো আধারে পরিষ্কার বোঝা যায় না, তবে মনে হলো এতক্ষণ পর আকাশে মেঘের ছায়া পড়েছে। গোটা সন্ধ্যের ছন্দটাই যেন কেটে গেছে আচমকা। আকাশ চেয়ারে ফিরে অনেকখানি স্কচ ঢেলে ফেলল গলায়। শুভেন্দু একের পর এক সিগারেট খেয়ে চলেছে গোমড়া মুখে। পুনম আবার একটা পকোড়ার প্লেট নিয়ে হাজির। পরিবেশ থমথমে দেখে বেশ অবাক হয়েছে। জিজ্ঞেস করলো, ইতনা সাইলেন্স কিউ ভাই? আকাশ যেন বদলে গেছে হঠাৎ। সদা হাস্যমুখ দিলখোলা মানুষটা অস্বাভাবিক রূঢ় গলায় বলে উঠল, तुम्हारा लाडला लड़के को आने दो आज। क्यों, क्या हुआ? ये लोग इतना परेशान है और अमन अभी तक, इतना तो समझना चाहिए ना, आफ्टर ऑल दे आर आउटसाइडर्स। কথাটা ঠং করে কানে ফুটলো আমার।
পুনমের মুখ পলকে ম্লান। স্বামীর স্বর শুনে বুঝে গেছে কোথায় কেটেছে সুরটা। ধীর পায়ে ছাদের আলসেতে গিয়ে দাঁড়ালো, ঝুঁকে দেখছে রাস্তাটা। খারাপ লাগছিল আমার, বেশি বাড়াবাড়ি করে ফেললাম কি? আর একটু সংযত থাকা উচিত ছিল বোধহয়। কিন্তু তীর যে একবার বেরিয়ে গেছে ধনুক ছেড়ে, আর তো ফেরানোর উপায় নেই। তখনই মোটরসাইকেলের গুম গুম আওয়াজটা বেজে উঠল। ফিরেছে রিয়া আর আমান। বসে আছি কাঠ হয়ে, দেখছি আকাশকে। হঠাৎ করে উঠে দাঁড়ালো আকাশ। পুনম সভয়ে তাকাচ্ছে শুভেন্দুর দিকে। শুভেন্দুও যেন সন্ত্রস্ত। কি না কি ঘটে যায় এক্ষুনি। আমান আর রিয়া লাফাতে লাফাতে উপরে উঠে আসছে। আমান বোধহয় কোনো মজার কথা বলেছে, খিলখিল করে হাসছে রিয়া। ছাদে এসেই থমকে দাঁড়ালো দুজনে, দেখছে আমাদের। আকাশ গর্জে উঠল, ইতনা দের তক কাহা थे तुम? हाँ, डोंट यू हैव एनी सेंस? রিয়া তাড়াতাড়ি বলে উঠল, সরি আঙ্কেল, প্লিজ আমানকে বকো না, ওর কোনো দোষ নেই গো, দেরি আমার জন্যই হয়েছে, আমি ওকে জোর করে। মুঠো পাকাচ্ছে আকাশ, কি করবে যেন ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। পরিস্থিতি সামাল দিতে এবার হাল ধরেছে শুভেন্দু। অনুযোগের গলায় বলল, তোরা এত দেরি করলি কেন বলতো? আমরা সেই কখন থেকে সবাই ভাবছি। বারে কি করব, মুঘল গার্ডেন্সে গিয়েছিলাম জি। দিনের বেলায় তো যেতে পারতে, বেলাবেলি ফিরে আসা তোমাদের উচিত ছিল। দেখ, সন্ধে না হলে মুঘল গার্ডেন্সে আলো চলে নাকি? আর আলোয় না দেখলে ফোয়ারাগুলোর বিউটি বোঝা যায় না। আর তা বলে এত রাত করবি? কি এমন রাত হয়েছে বাপি, 9টাও তো বাজেনি। রিয়া হাসছে অবলীলায়। অমন সুন্দর জায়গা থেকে ঝপ করে চলে আসা যায় নাকি? আশ্চর্য, রিয়া সম্পূর্ণ স্বচ্ছন্দ, স্বাভাবিক। আমানের চোখে মুখেও কণা মাত্র গ্লানি নেই, নেই কোনো অপরাধ বোধ। এই ছেলে মেয়ে দুটোকেই আমি সন্দেহ করেছিলাম। ছি। সুটকেসে চাবি লাগাতে লাগাতে শুভেন্দু বলল, না মিস্টার কাপুর বোধহয় আর আসবেন না। রাগ কাড়লাম না, কি বা বলবো। আকাশ আবার আসবে আশা করাটাই তো অন্যায়। কাল রাতে নিজে গাড়ি চালিয়ে হোটেল অব্দি পৌঁছে দিয়ে গেছিল, এই না ঢের। সারা রাত কাল ঘুমোতে পারিনি। অজস্র প্রশ্ন পাক খাচ্ছিল মাথায়। খুঁজছিলাম নিজের বিশ্রী আচরণের উৎসটা। রাগ কাল কার উপর ছিল? আকাশের উপর, আমান রিয়ার উপর, নাকি নিজেরই উপর? বহু বছর আগে যে মেয়েটা আকাশের জীবনের সঙ্গে জড়িয়েছিল, তার উপরেই কি চোখ রাঙাইনি আমি? শুধু কালই কেন, এই কদিনে অসংখ্যবার। আমানই তো আমার সেই ছুঁড়ে ফেলে দেওয়া আকাশ। শুভেন্দু ঘড়ি দেখছে এবার। বলল, 8:15, এরপর বেরোলে কিন্তু প্রবলেম হবে। মানালি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। মোর দ্যান 300 কিলোমিটার পথ, কমসে কম 12 ঘন্টা তো লাগবেই। ছোট্ট শ্বাস ফেলে বললাম, তো কি করব? যাব স্ট্যান্ডে, গাড়ি দেখব? করো যা ভালো বোঝো। রিয়া লাগোয়া ব্যালকনিতে ছিল, অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। তার পরনে আজ হালকা নীল জিন্স, কালো টি শার্ট, হাতে সানগ্লাস। ঘরে এসে মাথা নেড়ে বলল, তোমরা এত ছটফট করছো কেন বলো তো? আঙ্কেল যখন অ্যারেঞ্জমেন্ট করেছে তখন গাড়ি আসবেই। আঙ্কেলও, আমি শিওর। যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে আঙ্কেলের। বলতে বলতে টেরিয়ে টেরিয়ে দেখছে আমাকে। তবে বাপি, আঙ্কেল নিজে যদি না আসে, আমরা কিন্তু তাহলে যাওয়ার পথে ওদের বাড়ি ঘুরে যাব, নইলে কিন্তু খুব অভদ্রতা হয়ে যাবে। তা তো বটেই। শুভেন্দুর চোখও ঘুরেছে আমার পানে। তোর মা কাল যে কেন ওরকম ক্যাডাভারাস কাণ্ডটা করে বসলো, মাঝে মাঝে তোর মার মাথায় কি যে ভূত চাপে। ভূতই বটে, মরে যাওয়া সম্পর্কের ভূত। সম্পর্কের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না, আমার হাতেই মরেছে, অপঘাতে। তাই হয়তো। তবে রিয়া যাই বলুক, আকাশ আজ আর আসবে না। আকাশকে আমি রিয়ার চেয়ে ঢের ঢের ভালোভাবে চিনি। দরজায় টকটক শব্দ, বুকটা ধক করে উঠল। না, বেয়ারা বকশিসের আশায় এসেছে।
পার্স খুলে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল শুভেন্দু। সেলাম ঠুকে চলে যাচ্ছে লোকটা। তখনই চেনা গলায় গমগমে আওয়াজ, ক্যা ভাই, তুম লোগ সব রেডি তো? রিয়ার মুখ নিমেষে উজ্জ্বল, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে আকাশকে। ওহ আঙ্কেল, তুমি এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো? আকাশের ঠোঁটে সেই পরিচিত হাসি, কৌতুক, যেন কাল কিছুই ঘটেনি, যেন কালকের সন্ধ্যাটাকেও ভাসিয়ে দিয়েছে সময়ের স্রোতে, বাসি ফুলের মতো। পিঠে হাত রেখেছে রিয়ার, হাসিটাকে চওড়া করেছে। আর থোড়া গড়বড় হো গিয়া থা, যে গাড়িটা তোমাদের জন্য ফিট করেছিলাম उसका ड्राइवर दारू वारू पी के कौन सा गटर में जाके पड़े আছে, फिर একটা অন্য গাড়ির বন্দোবস্ত করতে হলো। শুভেন্দু গদগদ করে বলল, সো কাইন্ড অফ ইউ। নো ফর্মালিটি প্রফেসর সাহেব, আগেই তো বলেছি এ আমার ফার্জ। হাতে একটা প্লাস্টিকের প্যাকেট ঝুলিয়ে এনেছে আকাশ, প্যাকেটটা বাড়িয়ে দিল রিয়াকে। ইয়ে রাখ দো বেটি। কি আছে এতে? থোড়া সা কেক বিস্কিট, আমার বেকারির, গাড়িতে যেতে যেতে খাবে, টাইম পাস। রিয়া আহ্লাদে গলে গেল। কিন্তু আঙ্কেল, আমান এলো না কেন? এসেছে তো, তুমি চলে যাবে আর তোমাকে আমান সিএফ করতে আসবে না, এ হতে পারে? কোথায়? নিচে দোকানে কি যেন কিনছে তোমার জন্যে। রিয়েলি? সঙ্গে সঙ্গে রিয়া ছুটেছে নিচে হরিণ পায়ে। আমার দিকে তাকাচ্ছিল না আকাশ, একটি কথাও বলছিল না আমার সঙ্গে। শুভেন্দুর আপত্তি অগ্রাহ্য করে হাতে তুলে নিয়েছে মালপত্র, নামাচ্ছে। ড্রাইভারকে দিয়ে তোলালো গাড়ির মাথায়, সামনে দাঁড়িয়ে ভালো করে বাঁধাচ্ছে প্লাস্টিকের চাদরটা। আমান আর রিয়া দাঁড়িয়ে তফাতে, চলছে ইমেল আইডি বিনিময়ের পালা। শুভেন্দু গেছে হোটেলের বিল মেটাতে। পায়ে পায়ে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কত ক্ষুদ্র, কি নিচু যে নিজেকে মনে হচ্ছে এই মুহূর্তে। আপনা আপনি মাথা হেঁট হয়ে গেল। চাপা গলায় বললাম, সরি আকাশ, সরি ফর এভরিথিং। আকাশ হাসছে মৃদু মৃদু। আর ছোড়ো ইয়ার, জো বিতা সো বিতা। আমার উপর রাগ করনি তো? তোমার উপর রাগ কি আমি করতে পারি রহিনী? কখনো করেছি? গলা আরো নামিয়ে বললাম, আবার দেখা হবে। কব? শিগগিরই, কুলু থেকে ফেরার পথে আবার আসবো এখানে, তোমার কাছেই উঠবো, তোমার বাড়িতে। সচ? সচ, আসবো আসবো। আচমকা আকাশের মুখ থেকে হাসি মুছে গেল। স্থির চোখে দেখছে আমাকে। ধীরে ধীরে সরিয়েও নিল দৃষ্টি। এবারও কি আমার ছলনা ধরে ফেললো আকাশ? পাহাড় কি বুঝে গেল উড়ে যাওয়া মেঘ আর ফেরে না কখনো? আকাশ সরে যাচ্ছে আমার সামনে থেকে। ডাকতে গিয়েও আমি আর ডাকতে পারলাম না আকাশকে। নিঃশব্দে গাড়িতে উঠে বসলাম। শেষ হলো উপন্যাস মেঘ পাহাড়ের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।